এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যা বলছো ভেবে বলছো তো? বিয়ে কিন্তু ছেলে খেলা নয়, সারা জীবনের প্রশ্ন। সংসার কিন্তু তোমরাই করবে। অনুরাধের মেয়ে এনে ভালো রাখতে না পারলে আমার মুখ কাটা যাবে, এসব ভেবে নিও। ভেবেছি আব্বু, আমরা দুজন ভালোবাসি। কি ভালোবাসিস তুই? মেয়েটি কেমন, নাম কি, সব বল আমাকে। আমার ভোলাবালা শান্ত ছেলে পেয়ে ওই মেয়ে জাদু করেছে গো আইরের বাপ। এখনো সময় আছে, তুমি কিছু করো। জাহিদার কথা এবার বিরক্ত হলেন হাবিব। মুখে অসন্তুষ্ট নিয়েই আহিরকে বলল, যাও ঘুমাও, ওদের বলে দাও কালকে আমরা আসছি। এবার খুশি? তোমার মায়ের কথা ভেবো না, আমি দেখছি এত বছর সহ্য করতে পেরেছি, আজও পারবো। আহির মুচকে এসে বাবাকে ধন্যবাদ দিয়ে নিজের রুমে চলে গেল। স্বামীর কথায় জাহিদা আক্তার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তেরে এসে বললেন, তুমি আমাকে সহ্য করছো? এই কথা বলতে পারলে? ছেলের পাগলামিতে তুমিও সামিল হয়েছ। মাঝরাতে কি ছাইপাশ বলে যাবে আর তুমিও তাতে লাই দিলে। আমি থাকবো না এই বাসায়, কালই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা যেও, আমি শুয়ে পড়লাম, লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। জাহিদা ভেবেছিল বাপের বাড়ির কথায় নানা করে উঠবে হাবিব, কিন্তু এসবের যখন কিছুই হলো না তখন ছেলে আর বাপকে হাজারখানেক বকা দিল। রাগে দুঃখে লাইট অফ করে কেঁদে কেটে ঘুমিয়ে গেলেন তিনি। হাবিব তালুকদার ফুঁস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন। এসব কাণ্ড দেখতে দেখতে 35 বছরের সংসারে তিনি বেশ ক্লান্ত। জান পজিটিভ এসেছে। লজ্জায় খুশিতে আত্মরা হয়ে হাটের প্রেগনেন্সি কিটটা রামিমের দিকে বাড়িয়ে দেয়। গাল দুটি রক্তিম লাল হয়ে ওঠে। নিমেষেই তান্না ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝায় সে আসছে। উত্তেজনায় দুজনের কাল রাতে এক ফোঁটাও ঘুম আসেনি চোখের পাতায়। মনে হয়েছে কখন সকাল হবে। সকালে রামিম ফার্মেসি থেকে কিট এনে দিয়েছে টেস্ট করার জন্য। কিটটা হাতে নিতেই রামিম দেখতে পায় 2 গালে লাল বর্ণ জলজল করছে। মুহূর্তেই মনের মাঝে খুশির দোলা দেয়। বাবা হওয়ার অনুভূতিগুলো জেগে উঠতেই লাফিয়ে ওঠে রামিম। তানহাকে চুপ করে কোলে নিয়ে উচ্চস্বরে বলে, থ্যাংক ইউ মাই জান। এত খুশি এখন আমি কোথায় রাখি? খুশি তো মনে হচ্ছে আকাশ বাতাস সব এক করে দিই। তানা ভারী লজ্জা পাচ্ছে রামিমের পাগলামিতে। ডান হাত দিয়ে বুকে কিল দিয়ে বলে, হয়েছে, এবার নিচে নাও, আমার লজ্জা লাগছে। নামাবো না, ইচ্ছে করছে সারাক্ষণ তোমাকে কুলে নিয়ে বেড়াই। তোমার সব লোমকূপের খবর আমি জানি, তবু এত লজ্জা কেন? দেখি দেখি কোথায় এই লজ্জা? তান্না রামিমের বেহায়াপনা কথা সহ্য করতে না পেরে ওর বুকের মুখ লুকায়। শার্ট খামচে ধরে বলল, এবার নামাও, আমাকে জানিয়ে আসি। রামিম নাচর বান্ধার মতো কিছুতেই নামাবে না। তান্না এত করে বলছে কেউ এসে পড়বে, তবুও রামিমের সেসবে কোনো হেলদোল নেই। শেষে তান্না বলে, মা তুমি এই সময় এখানে কি করছো? কথাটি শুনে রামিম তৎক্ষণাৎ ধপ করে বিছানায় ফেলে দেয় তান্নাকে। শাশুড়ির আগমনে অপ্রস্তুত হয়ে গায়ের শার্ট ঠিক করে। চোরের মতো পেছনে ঘুরে দরজার দিকে তাকাতে দেখতে পায় কেউ নেই। মস্তিষ্ক গরম হয়ে যায় তার। সামনে ঘুরে তাকে তান্না দুহাতে মুখ চেপে হাসছে। রেগে তান্নাকে বলল, খুব চালাকি করো আমার সাথে, তাই না? বাপের বংশ তো বাপের মতোই বাটপার হবে। এই কি বললে আমার বাবার নামে? আর একবার কিছু বললে না তোমার মাথা ফাটিয়ে দেবো একদম। রামিম ধীর পায়ে তান্নার দিকে ঝুঁকে জবাব দেয়, এই যে তোমার সামনে, দাও দেখি মাথা ফাটিয়ে। তান্না মৃদু ধাক্কায় দূরে সরাতে গেলে রামিম সেখানেই থাকে। অতঃপর গভীর দৃষ্টিতে তান্নাকে পরখ করে হুট করে তান্নার অধরে ঠোঁট ডুবিয়ে দেয়। ছোট্ট করে চুমু খেয়ে উঠে বসে চুপচাপ বিছানায়। তান্না হঠাৎই দাঁড়িয়ে বলে, দিন দিনে তো অসভ্য হচ্ছ কেন তুমি? লজ্জা করে না শ্বশুরবাড়ি এসেও এসব করছো? ওহো, পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই। তান্না মুখ বাঁকা করে চলে যেতে নিলেই রামিম হাঁচকা টানে নিজের কোলে নিয়ে আসে। কোলে বসিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে কাঁধে থুতনি চেপে ধরে বলে, আমাকে এমন শ্রেষ্ঠ অনুভূতির সাথে পরিচয় করার জন্য তোমার কি চাই বলো?
মৃদু কেঁপে ওঠে তান্হা। পেছন করে রামিমের গলা জড়িয়ে ধরে উত্তর দেয়, তোমার ভালোবাসা চাই। যদি শতবার জানতে চাও কি চাই, শতবারই বলবো। তোমার ভালোবাসায় ডুবে মরতে চাই, প্রচণ্ড উত্তাপে তোমার ছোঁয়া পেয়ে ঠান্ডা হতে চাই। তান্নার কথায় প্রাণ ভরে যায় তার। গালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। সকালের নাস্তায় আজ ভরপুর আইটেম। আলতাব রহমান সকাল সকালে সেই বড় ভাইয়ের মুখ থেকে নিজের মেয়ের বিয়ের কথা শুনেই প্রায় 10 মিনিট তার মুখ থেকে কোনো কথাই বের হয়নি। আতিকুর রহমান বুঝতে পেরে ঠান্ডা মাথায় সব কিছু খুলে বলেছে। শেষে সেই উপলব্ধি করেছে বড় ভাই যেহেতু আজই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এটাই সঠিক। অতপর আর অমত করেনি আলতাব রহমান। খুশি মনে মেয়ের বিয়ের জন্য যতটুকু পারা যায় সব কেনাকাটা শেষ করবেন বলে ঠিক করেছেন। খাওয়া দাওয়া করে সবাই বের হবে হালকা কিছু কেনাকাটা করতে। নাস্তা শেষে তান্না, বাবা আর চাচু বাদে সবাইকে নিজের রুমে ডাকলেন। এরপর লজ্জায় ওনার কোনা প্যাঁচাতে প্যাঁচাতে আমিনা বেগমকে বলল, মা, তোমার কি নানু ডাক শুনতে ইচ্ছে করে? মেয়ের কথায় আমিনা বেগম সহ বাকি সবাই হকচকিয়ে উঠলেন। কি বলে এসব? মাথা খারাপ মেয়ে? রানু কপাল চাপড়ে বিছানায় বসে রইল। বলদ খুশির খবর কখনো কি কেউ এভাবে দেয়? আশ্চর্য, এই যে ভারী আশ্চর্য। আমিনা বেগম কপাল কুঁচকে বলল, হ্যাঁ শুনতে চাই। কেন? আমতা আমতা করেও লজ্জায় কিছু বলতে পারল না তান্হা। সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত, রিমি আর তুষিও গভীর মনোযোগে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। শেষে রামিমি বলল, মা, আপনি নানি হতে চলেছেন। কয়েকদিন ধরে মাছ দেখতে পারে না, তাই আজ সকালে টেস্ট করে দেখেছে, পজিটিভ এসেছে। রামিমের কথা প্রথমে বুঝতে পারলো না কেউ। এরপর হঠাৎই খুশিতে 3 বোন চিল্লাচিল্লি শুরু করলো। নাজমা বেগম কান চেপে বললেন, কি বলো সত্যি? এই ভাবি আমরা নানু হব? আমরা গুড গুড খালামণি হব, তাই না আপু? তুষি খুশিতে আত্মহারা হয়ে কথাটি বলল। এক এক করে সবাই প্রথম নতুন অতিথি আগমনের খবরে হই হুল্লোড় শুরু করে দিল। আমিনা বেগমের চোখে পানি চিকচিক করছে। করবেই না কেন? আদরের বড় মেয়ে যে কয়েকদিন পর তার মতো সন্তানের মা হবে। তান্নার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে বলে, মা, আমার মা। মায়ের দেখা দেখি তুষি, রিমি আর জান্নাতও হৈ হৈ করে বাড়ি মাথায় তুলে ফেলে। বাবা চাচুকে মুহূর্তে কথাটি বলে দিলেই আলতাফ খুশিতে বলে, আজ তো তাহলে 2টি সুখবর পেলাম। আমার তরফ থেকে 4 মেয়ের জন্য স্পেশাল গিফট। তুষি আলতাফ রহমানের সাথে সোফায় বসে আদুরে গলায় বলে, চাচ্ছু আমার কিন্তু অনেক অনেক চুড়ি চাই চাই। বাবা তোকে একাই দেবে নাকি, আমাদেরও দেবে। রিমি ধপ করে আরেক পাশে বসে পড়ে। আলতাফ রহমান হেসে দুজনকেই বলেন, দেবো সবাইকে যার যা লাগে। তুলি রিমিকে মুখ মুচড়ে অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসে। আজ যেন খুশির বাদ মানছে না। প্রথম খালামণি হওয়ার অনুভূতি বুঝি এমনই হয়। ছোটো ছোটো হাত পা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। আধো আধো গলায় সবাইকে ডেকে বাড়ি মাথায় তুলবে। খালামণি বলবে নাকি আন্টি? ছোট্ট আম্মু ডাকবে, ব্যাস। আচ্ছা, এই জঙ্গলি ভূতকে কী বলবে? হ্যাঁ, পেয়েছি, বন মানুষই বেস্ট ওর জন্য। এসব ভেবে নিজে নিজেই হাসলে তুষি। পরের মধ্যে এই খবরটা জানানোর জন্য চট করেই উঠে দৌড়ে নিজে রুমে যায়। তাড়াহুড়ো করে বিছানা থেকে ফোন তুলে নিয়ে তুষারের নাম্বারে কল দেয়। রিং হতে হতে কেটে গেল, তবুও ধরার নাম নেই। খবর দেওয়ার আগে মুখে যে হাসি ছিল, কল না ধরায় মুহূর্তেই তা ফুস করে নিভে গেল। অনিচ্ছুক হয়ে আবারও 2-3 বার কল করেও যখন ফলাফল শূন্য, রাগে ফোন বিছানায় ছুঁড়ে মারে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে চলে যায় তুষি। আলতাফ রহমান সবাইকে নিয়ে শপিংয়ে গিয়ে যার যার পছন্দ মতো সব নিতে বলেন। তিনি আতিকুর রহমানের সাথে বাজারে যাবতীয় সব দরকারি জিনিসপত্র কিনে নেন। শাড়ি, গহনা, জান্নাতের জন্য লেহেঙ্গা, জবনিকা আর জুতাসহ সকলের বিভিন্ন জিনিস কেনাকাটা করলো। মেয়েরা পাক্কা 3 ঘন্টা শপিং করে সকলের বেহাল দশা। টানার গরমে গা গুলিয়ে আসছে। তাই রামিম আর দেরি করলো না, সবাইকে তাড়া দিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে এক এক করে সকলে গেলেও তুষিকে পাওয়া যাচ্ছে না। রামিম হতবাক হয়ে এপাশ ওপাশ খুঁজেও কোনো নাগাল পায় না তুষির। ঘামে সারা শরীর চুপচাপে। শেষে এক চুড়ির দোকানে যে চোখ যেতেই দেখতে পায় সামনে বিভিন্ন ধরনের চুড়ি নিয়ে এক এক করে পড়ছে সে। বড় করে রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত দোকানের ভেতর প্রবেশ করে। হাঁচকা টান দিয়ে বলে, কাউকে না জানিয়ে এখানে একা একা কি করছো? সবাই গাড়িতে বসে আছে আর তোমার পাত্তা নেই। তুষি গম্ভীর কথায় চমকে ওঠে। ভয়ে ঢোক গিলে চারপাশে তাকিয়ে দেখে আসলে কেউ নেই।
আমতা আমতা করে জবাব দেয়। চুড়িগুলো দেখছিলাম। আমি কিভাবে জানবো সবাই আমাকে রেখে চলে গেছে? রামিম কপালের ঘাম মুছে তুষির জন্য কয়েকজোড়া চুড়ি নিল। এরপর তুষি গাল টিপে বলে, হয়েছে এখন খুশি? এবার চলো। জানোই তো তানহার শরীর ভালো না, বাসায় যেও অনেক কাজ। আসো। তুষি ভদ্রমেয়ের মতো রামিমের হাত ধরে গাড়িতে ওঠে। এরপর সবাই বাসায় এসে সকল জিনিস খুলে নাড়াচাড়া করে দেখে। জানাতে জন্য লাল টুকটুকে লেহেঙ্গা সাথে জবনিকা কেনা হয়েছে। সবাই খুব কৌতূহলের সাথে সব জিনিস দেখছে। নাজমা বেগম তার এক বোন আর 2 ভাইকে খবর দিয়েছে কাল রাতেই। তারা চলে আসলো বোরে। তুষারের সাথে আজাদ হোসেন আর নূরজাহানও আসবেন। দুপুরের পরই সকল আত্মীয়স্বজন এক এক করে চলে আসলো বাসায়। মহিলারা নিজ হাতে রান্নার আয়োজন করছে। মেয়েগুলো সারা বাসা হই হুল্লোড় আরম্ভ করে দিয়েছে। কে আগে মেহেন্দি পরবে আর কে সাজাবে। নাজমা বেগমের বোন ডালিয়ার এক ছেলে রাজন চুপচাপ সোফায় বসে মেয়েদের কাণ্ড পরখ করছে। জানাতে 2 মামা মনির হোসেন আর জামিল হোসেন। মনির হোসেনের জরুরি কাজ পড়ায় আসতে পারেনি তিনি। জামিল হোসেন তার এক মেয়ে অনু আর ছেলে জাবিদকে নিয়ে বিকেলে আসবে জানিয়েছে। তুষারা আস্তে আস্তে সেই দুপুর 2টো বেজে গেল। আমেলা বেগম এতদিন পর ভাইকে দেখে খুশিতে প্রথমে চা নাস্তা দিয়ে হালকা আলাপ সেরে নিল। নূরজাহানও বেশিক্ষণ বসে থাকতো না, হাতে হাতে কাজে লেগে পড়লেন তিনি। আজাদ হোসেন, আতিকুর, আলতাফ তাদের সাথে খোঁজ গল্পের আড্ডায় মেতে উঠল। তুষি তখন গোসল সেরে মাত্রই ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল তুষার পায়ের উপর পা তুলে তুষির ওড়না হাতে নিয়ে বিছানায় শুয়ে আছে। এমন অপ্রত্যাশিত ঘটনায় তুষি চমকে ওঠে। পা দুটো তার স্থির। তার পরনের হালকা মেরুন রঙের কুর্তি আর লেডিস প্যান্ট, গায়ে কোনো ওড়না নেই। ভেবেছিল গোসল সেরে বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়াবে। তুষারের হাত থেকে এখন ওড়না আদায় কিভাবে করবে সে? তুষার চোখ তুলে তাকিয়ে দেখতে পায় তুষির সারা মুখে পানির ছটা। ভেজা চুলে সদ্য গোসল সারার কারণে স্নিগ্ধ লাগছে তাকে। মায়াবী চোখ জোড়া তার দিকে স্থির, ঠোঁট দুটি দরদর করে কাঁপছে। বুকের ওপর সে তিলটা চোখে পড়তে তুষারা তাকিয়ে থাকতে পারল না। তৃষ্ণার্ত হৃদয় তুষিকে দেখে যেন শান্ত হয়ে গেল। তুষি দ্রুত পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি কখন এলে? আমার রুমে একা কি করছো? আদরে তোর ঠোঁটে গভীর চুম্বন এঁকে দেওয়ার জন্য এসেছি সুইট হার্ট। তুষির উত্তরের পিঠে শয়তানি হেসে জবাব দেয় তুষার। এমন খামছাড়া কথায় তুষির তাজ্জব বনে যায়। সামনের দিকে ঘুরে অবাকের ন্যায় তাকিয়ে থাকে তুষারের পানে। এখন তার কি বলা উচিত? সে কি বলবে, হ্যাঁ তুষার ভাই, আমার ঠোঁটে তুমি মধুসূধা পান করো, ছিন্ন ভিন্ন করে দাও আমার গোলাপি অধৈর্যরা। ছি ছি তুষি, এই জঙ্গলি ভূতের বেহায়াপনায় তুইও সামিল হচ্ছিস। দিন দিন এই তোর অবনতি। তুষিকে চুপ থাকতে দেখে তুষার গভীরভাবে তীক্ষ্ণ চোখে তুষির ভীতু মুখের দিকে তাকিয়ে আবার বলে, কাছে আসো যান, আদর করি। এইভাবে ভেজা স্নিগ্ধ হয়ে ঘুরে বেড়ানো যে বড্ড অন্যায়। কন্ট্রোল হারাতে বসি। ওইসব কথায় ভেতরে ভেতরে স্পন্দন কাজ করা বন্ধ করে দেয় তুষি। জঙ্গলি এতটা অসহ্য জানা ছিল না তার। ভেবেছিল এক বিন্দু হলেও সভ্যতা আছে তুষারের মাঝে। নিজের বোকামির জন্য তুষারের সামনে অপ্রস্তুত অবস্থায় বারবার পড়তে হয় তুষিকে। ভেজা কাপড়ের বালতি হাত থেকে নামিয়ে ফ্লোরে রাখে তুষি। এরপর পা টিপে টিপে বিছানার কাছে এসে গলা ধরা কণ্ঠে বলে, ফালতু কথা বন্ধ করে ওড়নাটা দাও। তুষারের মাথায় এখন শয়তানি বুদ্ধি খেলা করছে ভীষণ। দুষ্টু এসে ওড়না শক্ত করে হাতের মুঠোয় নেয়। অতঃপর তুষের সামনে দাঁড়িয়ে বলে, পারলে নিয়ে দেখা। তুষারের বদ মতলব তুষি বেশ বুঝতে পারে। মুহূর্তে ভেতরের সব রাগ জ্বলে ওঠে। সামান্য খাটো হওয়ায় হাত দুটি উপরে তুলেও ওড়নার নাগাল পায় না। পাবে কিভাবে? তুষি তো ওর বুকের কাছেই পড়ে আছে। তার মধ্যে ওড়না নিয়ে তুষার হাত উঁচু করে রেখেছে। রেগে ঝাঁঝালো গলায় বলে তুষি, ফাজলামি করো? একটি মেয়ে মানুষের রুমে আসার সময় যে নক করে আসতে হয় এটুকু কমন সেন্স তোমার নেই? আবার ঢাবিয়ান ঢাবিয়ান বলে চিল্লাও, ফালতু যত সব। দেখ তুষু, অকারণে বাজে অপবাদ দিবি না, নয়তো বাজে কিছুই করে বসবো। তুই এভাবে খালি গায়ে ঘুরে বেড়াবি, আমি তোর দিকে চোখ দিলেই দোষ? তুষি অবাকে সপ্তম পর্যায়ে পৌঁছে যায়। চট করে দুহাত আড়াআড়িভাবে নিয়ে বুকের মাঝে রাখে। জামা পরা সত্ত্বেও কীভাবে এত বিশ্রী ইঙ্গিতে বলতে পারল আমি নাকি খালি পায়ে? তীক্ষ্ণ মেজাজে রুগ্ন গলায় জবাব দেয়, তুমি নির্লজ্জ, অসহ্য, সবসময় আমার দিকে বাজে নজর দাও। ছি, তো বড় শয়তানের শয়তান তুমি।
তুষার ঠোঁট টিপে হেসে মুখ থেকে বের হওয়া উত্তপ্ত শ্বাস ফু দিয়ে তুষির সারা মুখে জোরে ছড়িয়ে দেয়। অনাকাঙ্ক্ষিতভাবে গরম বাতাস মুখে আসায় সারা শরীর কেঁপে ওঠে তুষির। চট করে চোখ খিচে বন্ধ করে ওভাবে দাঁড়িয়ে থাকে সে। তুষার আর ফাজলামি করল না, আলতো হাতে ওড়না নিয়ে সুন্দর করে পরিয়ে দেয় তুষিকে। তুষির গায়ে এক চিলটে পরিমাণও স্পর্শ লাগেনি। চোখ খুলে দেখতে পায় তার দিকে গভীর দুটি নেশাতুর চোখ দিয়ে জোরসে দিচ্ছে তাকে। এভাবে আর কয়েক মুহূর্ত থাকলেই কিছু একটা অঘটন ঘটে যাবে। তাই তুষি বড় বড় পা ফেলে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তুষার হ্যাঁচকা টানে নিজের দু হাতের দখলে নিয়ে আসে। তুষিকে কোনো কথা বলতে না দিয়েই এক হাতে কোমর চেপে ধরে আরেক হাত তুষির ঘাড়ের পেছনে চেপে ধরে তুষার। এরপর ধীরে ধীরে তুষির কানের কাছে ঠোঁট নিয়ে আলতো চুমু খায় সে। কণ্ঠে একরাশ নেশা নিয়ে বলে, এভাবে আর কখনো আমার সামনে আসবি না। জ্বলে পুড়ে ছারখার করার জন্য ভেজা চুলে আমার সামনে আসিস। তুষির অবস্থা যায় যায়। কানের পিঠে তুষারের ঠোঁটের স্পর্শ রীতিমতো দম বন্ধ কর পরিস্থিতিতে পরিণত হয়েছে। চোখ বুজে ভাঙা কণ্ঠে উত্তর দেয়, পাগল হয়ে গেছো, যেতে দাও আমাকে, এসে পড়বে কেউ। আগে আদর দে। তুমি আমার কল ধরনি। তুষার ছেড়ে দেয় তুষিকে। সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তুষির চোখের দিকে তাকিয়ে বলে, বাসে ছিলাম তাই ফোন সাইলেন্ট ছিল, সরি। আজকাল মিস্টিস করছিস বুঝি? অভিমানে তুষি অন্যদিকে তাকিয়ে থাকে। তুষার তুষির বাম হাতে আঙুল গুজে শক্ত করে চেপে ধরে। এরপর টুপ করে নাকে আলতো কামড় বসিয়ে দিয়ে বলে, কি হলো? কালকে আদর দেওয়ার কথা ছিল না? দে তাড়াতাড়ি, নয়তো আমি শুরু করলে তোর কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এবার তুষি সত্যি সত্যি সারা শরীর কেঁপে ওঠে। হাত অনবরত কাঁপছে তার, মুখের সব কথা বন্ধ। তুষার ওর অবস্থা বুঝতে পেরে মনে মনে হেসে বলে, নীরবতা সম্মতির লক্ষণ। কিরে তুষচুন্নি, দিন দিন এত অসভ্য হচ্ছিস কিভাবে? তুষি চট করে তুষারের দিকে তাকায়। মেজাজ হালকা গরম হওয়ায় নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু তুষারের শক্ত হাতের থাপায় নরম হাত দুটি এমনভাবে চেপে ধরে এই বুঝি ভেঙে যাবে। বুকের বাঁ পাশের মধ্যেখানে রেখে মুহূর্তেই ন্যাকাস্বরেও শুধায়, ছি তুষি, হাত ছাড় বলছি। তোর লজ্জা শরম নাই বা থাকতে পারে, আমার রগে রগে শরম। চুন্নি রে, কিভাবে পারলি আমার মন হৃদয় চুরি করতে? তুষারের কাণ্ড হতবাক হয়ে যায় তুষি। বুকের পাটায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দৌড়ে পালায় সে। আস্ত শয়তানের মূল এই তুষার। মুহূর্তেই রং পাল্টে ফেলে। মনে মনে হাজার গালি দিয়ে জান্নাতের রুমে প্রবেশ করে তুষি। তুষির মুখ একদম দেখার মতো হয়েছিল। তুষার উচ্চস্বরে হেসে বিছানায় গড়াগড়ি খায়। ওর কোলবালিশ বুকে জড়িয়ে বলে, ওরে আমার সোনা, কবে দিবে ধরা? ভালোবাসায় ডুবিয়ে মারবো তোমায়। শত বাধা আসলেও এই তুষার তোমার পিছু ছাড়বে না। ও তুষি, কি আছে তোর মাঝে যার টানে বারবার আমি ফিরে আসতে বাধ্য হই? বিকেলে আহি তার মা বাবাকে নিয়ে এ বাসায় উপস্থিত হয়। ড্রয়িং রুমে আতিকুর রহমানের সাথে তারা নিজেদের মতো আলোচনা করে সব ঠিকঠাক করেন। জাহিদা আক্তার আসার পর থেকে সর্বক্ষণ মুখ গোমরা করে রেখেছে। ছেলের কাণ্ডে কাল থেকে কেঁদে যাচ্ছেন তিনি। এখনও জান্নাতকে মনের ভুলেও এক পলকও দেখতে যায়নি। আসার পর থেকে সেই যে সোফায় গা এলিয়ে দিয়েছে, অন্য কোনো দিকে মন নেই তার। আমিরা, নাজমা আর নূরজাহানও নানান কথা বলছে তার সাথে। উপায় না পেয়ে তাদের সাথে অবশ্য হেসে খেলেই কথা বলেছে। মুহূর্তে এমন ভাব জমেছে, কথা যেন তার শেষই হচ্ছে না। আসার পর থেকে আহি জান্নাতের রুমের দিকে কয়েকবার উকি ঝুঁকি দিলেও কোনো ফল পায়নি। শেষে রামিম ওর অবস্থা বুঝতে পেরে টিপ্পনি কাটে, মিয়া ভাই, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তবু মন এত উতলা কেন? বড় ভাইয়ের কথায় লজ্জায় ঠোঁট কামড়ে আসে রাহির। রামিম ওর পিঠে থাপ্পড় মেরে আরও যেন লজ্জা বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যার আগে অবশেষে বাড়ির সবাই মিলে কাজী সাহেবকে ডেকে দ্রুত বিয়ে সেরে ফেলেন। জান্নাতের বেশ সময় নিয়েই কেঁদে কেটে কবুল বলে দিল। আহির মনে মনে আওড়ালো, আলহামদুলিল্লাহ। সবাই তৃপ্তি সহকারে প্রাণ খুলে হেসে উঠল। জাহিদা আক্তার গুটি গুটি পায়ে ঘুমটা তুলেই দেখতে পেল মায়াভরা সেই সুশ্রী মধু বেশে জান্নাতের মুখ। ছেলের বউকে দেখে মন খুশিতে ভরে যায় তার। দু হাতের আঁচলাই নিয়ে কপালে চুমুক খেয়ে বলল, মাশাল্লাহ, কারো যেন নজর না পড়ে। রাতারাতি আমার ছেলে কি শুধু শুধু বিয়ে করার জন্য পাগল হয়েছে? এবার সব বুঝতে পারছি আমি। জান্নাত লজ্জায় মুখ নামিয়ে রাখল। তুষি সহ সবাই মুসকি মুসকি হাসছে।
দূর থেকে তুষি এক পলক তুষারের দিকে তাকাতেই চট করে চোখ টিপ দিল তুষার। লজ্জায় গাল দুটি টমেটোর মতো লাল নাই আকার ধারণ করলো তার। লজ্জা থেকে মুখ মুচড়ে জান্নাতের দিকে নজর দিল সে। জাহিদা আক্তার বড় বড় পা ফেলে ছেলেকে নিয়ে আসে, দুজনকে পাশাপাশি বসিয়ে বলে, কি রে বাপ, তোর মতো বলদের সাথে এমন রসগোল্লার মতো মেয়ে কিভাবে সম্পর্ক করলো? জিতে গেছিস বাপ, জিতে গেছিস, আমার সোনা ছেলে। মিলছে তো তোমার কথা, বলছিলাম না আমার জান্নাতকে দেখে খুশি হয়ে যাবে তোমার মন। আইর আলতোভাবে জান্নাতের হাত ধরে নিজের মুঠোয় নেয়। জান্নাত লজ্জায় শেষ। মা ছেলে বলছে কি এসব? শরম কি মাটিতে মিশে গেছে? আইর আশেপাশে চকিত দৃষ্টিতে জান্নাতের গালে টুকুস করে চুমোকে কানে কানে ফিসফিসিয়ে বলে, আমার আগুন সুন্দরী, লোভ হচ্ছে ভীষণ। আজকে থেকে আর কোনো বাধা নেই তোমার সংস্পর্শে যাওয়ার। যত খুশি ভালোবাসবো, কেউ আসবে না মাঝখানে, কেউ না। মুখ দিয়ে আজ কোনো কথাই ফুটছে না জান্নাতের। আইরকে মৃদু ধাক্কা দিয়ে চুপটি করে বসে রইল। বিয়ে এত লজ্জার বিষয় কেন? কখনো রুমে নিবে কখন? এভাবে বসে থাকতে পারছে না জান্নাত। কেমন হাঁসফাঁস লাগছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।